ভাবুন, পৃথিবীতে হঠাৎ এমন একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে যা কয়েকদিনের মধ্যে হাজার হাজার মানুষকে অসুস্থ করে দিচ্ছে। মানুষ জানে না এই ভাইরাস কোথা থেকে এসেছে আর কিভাবে এটাকে থামানো যাবে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ছোট ভুল পুরো শহরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। আজকের গল্পটি একটি ভয়ঙ্কর গল্প। এই মুভিটির নাম হিডেন, যা 2015 সালে রিলিজ পেয়েছিল। গল্পের শুরুতে আমরা একটি পরিবারকে দেখতে পাই। তারা খুব আনন্দে ভ্রমণ করছিল। বাড়ি পৌঁছে তারা নিজেদের মধ্যে কথা বলছিল। এমন সময় তারা বাইরে থেকে চিৎকার করার শব্দ শুনতে পায়। তারা তাড়াহুড়ো করে বাড়ির বাইরে এসে দেখতে পায় তাদের প্রতিবেশী সবাই ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছিল। গল্পের মূল চরিত্র জেসন এবং বেল বাইরে এসে যখন দেখতে পায় তাদের প্রতিবেশীরা আতঙ্ক হয়ে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছিল, জেসন তাদেরকে জিজ্ঞাসা করে, কিন্তু তারা কোনো উত্তর না দিয়ে পালাতে ব্যস্ত থাকে। এমন অবস্থায় জেসন শিশুটিকে জিজ্ঞাসা করে, তোমরা কোথায় যাচ্ছ? উত্তরে শিশুটি বলে, বিষাক্ত ভাইরাস ছড়িয়ে পড়েছে, তাই তারা শহর থেকে পালাচ্ছে। কিন্তু তখন শিশুটির মা তাকে এসে নিয়ে যায় এবং ওদেরকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তাদের মেয়েকে নিয়ে যেন তার শহর থেকে পালিয়ে যায়। কথা শোনার পরে জেসন এবং বেদ খুব ভয় পেয়ে যায় এবং তাদের প্রতিবেশীকে চলে যেতে দেখে তারাও তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। হঠাৎ করে পথে তাদের দেখেন যে প্রতিবেশীরা এর আগে বেরিয়ে গিয়েছিলেন তারা আবার ফিরে আসছে, যা দেখে তারা আবার খুব ভয় পেয়ে যায়। সামনে গিয়ে তারা ট্রাফিকে আটকে পড়েন। তারা গাড়ি থেকে নেমে দেখেন শহর থেকে বেরিয়ে পড়ার একমাত্র রাস্তাটি পুলিশ বন্ধ করে দিয়েছে এবং সবার মুখে মুখে সেই বিষাক্ত ভাইরাসটির কথা চলতে থাকে এবং পুলিশ তাদের সবাইকে বাড়ি চলে যেতে বলেন। কথাটি তাদের কাছে অদ্ভুত মনে হয়, তাই তারা ওখানে দাঁড়িয়ে থাকে। এমন অবস্থায় তাদের গাড়ির ওপর একটি বড় পাথর এসে পড়ে। কিছুক্ষণের মধ্যে তারা দেখতে পায় দুটি সামরিক যুদ্ধ বিমান বোমা দিয়ে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। বেদ বুঝতে পারেন যদি তারা পুলিশের কথায় বাসায় চলে যেত তাহলে আজকে তাদের পরিণতি ভয়াবহ হতো। এরপর যুদ্ধ বিমানগুলো মানুষের দিকে আসতে শুরু করলে সবাই তাড়াহুড়ো করে পালাতে শুরু করে। এক পর্যায়ে তারা সবাই বুঝতে পারে সরকার তাদেরকে মেরে ফেলতে চায়, কিন্তু এখনো তারা এর কারণ জানতো না। এমন সময় হঠাৎ করে বেদের চোখে পড়ে যায় পাহাড়ের ওপর পুরনো একটি স্কুলের দিকে এবং ঠিক তখনই তারা পাহাড় বেয়ে ওই স্কুলের দিকে পালিয়ে যেতে শুরু করেন। পেছনের ব্রিজে থাকা মানুষজন গুলোর ওপরে বোমা ফেলে তারা সবাই মারা যায়। এই দৃশ্য জেসন এবং বেদকে খুব আতঙ্কে ফেলে দেয়। ভাগ্যবশত তারা স্কুলে গিয়ে একটি টানেল খুঁজে পায়। বোমা বিস্ফোরণের মাত্র কয়েক সেকেন্ড আগে তার টানেলের ভিতর ঢুকে যায়। টানেলের দরজা বন্ধ হওয়ার সাথে সাথে ওপরে একটা বিশাল বিস্ফোরণ হয় এবং তারা প্রাণে বেঁচে যায়। তাদের হাতে বাইরে বের হওয়ার আর কোনো রাস্তা ছিল না, কারণ বাইরে বের হলে তাদের মৃত্যু অবধারিত। কিন্তু তারা বুঝতে পারছিল না যে কেন ভাইরাসের কারণে সরকার তাদেরকে মেরে ফেলতে চায়। তাদের হাতে এখন একটাই উপায় ছিল যে তাদেরকে বেঁচে থাকতে হলে এই টানেলের ভিতর থাকতে হবে। কিন্তু সমস্যা ছিল কতদিন তারা এখানে থাকবে এবং কি খেয়ে বাঁচবে। ভাগ্যবশত সেখানে কিছুটা খাবার ছিল যা তাদের জন্য অনেক দিন চলতে পারত। কিন্তু বেদ এখনো বেশ চিন্তায় ছিল তার মেয়ের কথা ভেবে। তাছাড়া দরজা বন্ধ করার সময় বেদ তার হাতে এক ধরনের আঘাত পায়, যা দেখে সে মনে করে তারাও হয়তো ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন তারা এগুলো না ভেবে টানেলটিকে নিরাপদ করে কিভাবে সার্ভাইভ করা যায় তা নিয়ে ভাবতে থাকে এবং এভাবে তারা লুকিয়ে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন। প্রতিদিন একই খাবার খায় এবং সময় কাটানোর জন্য তাস খেলতে শুরু করে। বাহিরের জগৎ থেকে তারা একদম বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। অনেকদিন থাকার পর তাদের একঘেয়েমিতে লেগে যায় এবং তারা খুব বিরক্ত হয়ে পড়ে, কিন্তু তাদের কিছু করা ছিল না। উপরে গেলে তারা হয়তো বেঁচে থাকতো না। পৃথিবীর শেষ সময় ভেবে তাদের জীবন কাটতে শুরু করলো। এমন সময় জয়ী তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, আর আমরা কতদিন এখানে থাকবো? কোনো উত্তরই ছিল না জেসনের কাছে। মেয়েকে সান্ত্বনা দিয়ে জেসন বলে, ভাইরাস চলে গেলে আমরা এখান থেকে চলে যাব। এভাবে বিভিন্ন কল্পনার মাধ্যমে তাদের দিনগুলো কেটে যাচ্ছিল। গল্পের এই পর্যায়ে আমরা দেখতে পাই প্রায় 300 দিনের মতো তারা এই টানেলে সার্ভাইভ করেছে। জয়ী তার মায়ের একটি পেরিস্কোপ দিয়ে বাইরের জগৎ দেখত। সে দেখে বাইরে কেমন যেন ধ্বংসলীলা চলছে। চারিদিকে শুধু ধোঁয়ার ধোঁয়া। মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন পুরো ছাই হয়ে গেছে এবং তারাই পৃথিবীর শেষ মানুষ। মেয়ের এই কথা শুনে বেদ মেয়েকে সান্ত্বনা দিয়ে বলেন, হয়তো পৃথিবীর অন্য মানুষেরাও তাদের মতো এভাবে লুকিয়ে আছে। প্রায় 300 দিন পর তারা রাতের খাবার খাওয়ার সময় খেয়াল করলো তাদের খাবার প্রায় শেষের দিকে, তাই তিনজন অল্প অল্প খেয়ে দিন কাটাচ্ছিল। আজকে জয়ী জেদ ধরে যে সে এক টিন খাবার একাই খাবে। খাবার খুলতে বসে দেখে খাবার টিনটি ফাঁকা এবং পেছনে একটি ছিদ্র। এভাবে 7টি টিন খুলে তারা বুঝতে পারে যে ইঁদুর তাদের খাবার খেয়ে যাচ্ছে। বেদ ভেন্টিলেশন দেখে অনুমান করে যে হয়তো এখান দিয়ে কোনো ইঁদুর এসেছে এবং তারা ইঁদুর মারার জন্য প্রস্তুত হয়ে পড়ে। জয়ী এ সময় খুব বিষণ্ণ হয়ে পড়ে
করে এবং জয়ীকে দেখে তার মা সান্ত্বনা দিয়ে বলেন যে তারা খুব শীঘ্রই ইঁদুরটিকে মেরে ফেলবে এবং জেসন তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে যে খাবার শেষ হয়ে গেলে সে বাইরে গিয়ে তাদের জন্য খাবার নিয়ে আসবে। পরের দিন জয়ী যখন তার মায়ের সাথে লুডো খেলছিল তখন পেছন থেকে একটি শব্দ পায়। তারা সেখানে গিয়ে দেখতে পায় ইঁদুরটি আবার এসেছে এবং তাদের খাবার খাচ্ছে। ইঁদুরটি পালিয়ে যাওয়ার আগে জয়ী তাদের বাবা মাকে ডাকলে জেসন তাকে মারার জন্য তার পেছনে যায়। এমন অবস্থায় ইঁদুরটি পালিয়ে যায় এবং একটি লণ্ঠন এর ওপর ফেলে দেয়। গর্তে ঢোকার ঠিক আগ মুহূর্তে বেদ তাকে ঝাঁপিয়ে পড়ে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। এমন সময় পেছনে তাকিয়ে দেখে লণ্ঠনের আগুনে পুরো টেবিল আগুনে জ্বলে যাচ্ছে। তারা অনেক কষ্টে পানি এবং একটি পর্দার সাহায্যে আগুনটি নিভায়, কিন্তু ততক্ষণে ধোঁয়ায় পুরো টানের অন্ধকার হয়ে গিয়েছিল। এ পর্যায়ে তাদের সমস্যা আরো বেড়ে যায়। ভেন্টিলেশন দিয়ে ধোঁয়াগুলো বাইরে বের হতে থাকে এবং তাদের ভয়ও বাড়তে থাকে। তারা বুঝে যায় এবার তাদের নিস্তার নেই। এবার হয়তো তারা সবাই জেনে যাবে যে তারা এখানে আছে। এমন সময় জেসন ভাবেন হয়তো তাদের রাতের অন্ধকার পুরো ধোঁয়াকে লুকিয়ে রাখবে এবং কেউ আমাদের অবস্থান জানতে পারবে না। সারা রাত তারা জেগে থাকে এবং সকাল হতে সে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য পেরিস্কোপ দিয়ে বাইরে তাকান এবং দেখতে পায় বাইরে ধোঁয়ার এক বিশাল মেঘ জমে গেছে এবং তারা আরো বেশি ভয় পেয়ে যায়। তারপর তার সিদ্ধান্ত নেয় বাইরে গিয়ে তারা ধোঁয়ায় ছায় পরিষ্কার করবেন। তারা আস্তে আস্তে টানেলের শিকল খুলেন, শব্দ পর্যবেক্ষণ করে তারা বাইরে বের হয়ে যান। গল্পের এ পর্যায়ে আমরা দেখতে পাই জয়ী একা টানেলের ভেতর বসে থাকে, তার বাবা মার জন্য অপেক্ষা করছে। দীর্ঘ সময় পার হওয়ার পরেও দেখা যায় তার বাবা মা আসছে না। তারপর জয়ী চিন্তিত হয়ে তাদের পেরিস্কোপ দিয়ে দেখে তার বাবা মা টানেলের দরজায় আড়াল করছে। তখনই জয়ী এমন কিছু দেখে যা তার শ্বাস বন্ধ করে দেয়। জয়ী দেখতে পায় বনের মধ্যে দিয়ে একটি কালো ছায়া তার বাবা মার দিকে এগিয়ে আসছে। জয়ী অনেক চিৎকার করে তার বাবা মাকে পেছনের দিকে তাকাতে বলেন, কিন্তু তারা জয়ীর কোনো কথাই শুনতে পাচ্ছিল না। আর এক মুহূর্ত নষ্ট না করে তাড়াতাড়ি টানেলের বাইরে গিয়ে তার বাবা মাকে খুঁজতে থাকে, কিন্তু বাইরে এসে অবাক হয়ে দেখে তার বাবা মা কোথাও নেই। সে দৌড়াতে দৌড়াতে চিৎকার করতে থাকে এবং তার বাবা মাকে খুঁজতে থাকে। এমন সময় পেছন থেকে কে যেন তার মুখ জড়িয়ে ধরে। সে আর কেউ না, সে তার মা। কয়েক সেকেন্ড পরে আমরা দেখতে পাই কয়েক দল বন্য হরিণ সেখান থেকে ও দৌড়িয়ে চলে গেল। হরিণদের এভাবে পালানোর মানে ছিল তারা নিশ্চিতভাবে কোনো বিপদ দেখেছে। তারা বিপদ বুঝতে পেরে যত দ্রুত সম্ভব টানেলে ফিরে যায় এবং খুব শক্তভাবে টানেলের দরজা বন্ধ করেন। কিছু সময় পরে তারা টানেলের ওপর কিছু পায়ের শব্দ শুনতে পায়। তারা সবাই চুপ হয়ে থাকে, মনে হচ্ছিল কেউ টানেলের দরজার দিকে আসছে। তারা বুঝতে পারে বেশ কয়েক মিনিট ধরে কেউ টানেলের ওপর দিয়ে হাঁটাহাঁটি করছে। সম্ভবত তখন টানেলের উপরে লোকটি ধারণা ছিল না যে টানেলের ভেতরে কেউ থাকতে পারে। এসব দেখে জয়ী খুব ভয় পেয়ে কাঁদতে থাকে। বেদ তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলেন এই শব্দ বাইরে গেলে তাদের সব শেষ হয়ে যাবে, সুতরাং সে যেন চুপ থাকে। কিন্তু এমন সময় জয়ীর কোলে থাকা পুতুলের দড়ি একটি স্ক্রুর মধ্যে আটকে যায় এবং স্ক্রুর দড়িতে ছিঁড়ে যাওয়ার পরে পুতুলের ভেতরে থেকে সাউন্ড বের হতে শুরু করে। জেসন সাথে সাথে পুতুলটি ছিঁড়ে ফেলে, তার ভেতরের সাউন্ড সিস্টেমটি ভেঙে ফেলে। কিন্তু এতক্ষণে উপরে থাকা লোকটি বুঝে যায় যে টানেলের ভেতরে কেউ আছে। হঠাৎ উপর থেকে একটি বিস্ফোরণের বিকট শব্দ আসে। কেউ যেন তাদের বা টানা দরজাটি খোলার চেষ্টা করছে। এ সময় আস্তে আস্তে টানেলে থাকা শিকলগুলো ভাঙতে শুরু করে। বেদ তাড়াতাড়ি গিয়ে শিকলগুলো আটকে ধরে, কিন্তু সেই ভয়ঙ্কর শক্তির সামনে শিকলগুলো আস্তে আস্তে ছিঁড়তে শুরু করে। ঠিক তখনই বেদ দরজার উপরে একটি কালো ছায়া দেখতে পায়, যার চোখ আগুনের মতো জ্বলছিল। কিছু না ভেবে জেসন একটি পাইপ দিয়ে তার ওপর আক্রমণ করলে সেই ভয়ঙ্কর ছায়াটি দূরে ছিটকে গিয়ে পড়ে। জেসন টানেলের দরজায় পাইপ দিয়ে দরজাটা আরো শক্ত করে ধরে, কিন্তু তখনও বিপদ একেবারে কাটেনি। তারা বুঝতে পারে সবগুলো দানব আবার আসবে। এবার হয়তো একা না, বরং পুরো দল বল নিয়ে আসবে। গল্পের এ পর্যায়ে তাদেরকে বিষণ্ণভাবে অনেকক্ষণ বসে থাকতে দেখা যায়। তারা বুঝতে পারে তাদের অবস্থান প্রকাশ হয়ে গিয়েছে। কিছু সময় পরে জেসন দেখতে পায় তাদের আলমারিটি কাঁপতে শুরু করে। তারা এবার বুঝতে পারে তারা দলবল নিয়ে চলে এসেছে। তারা সবাই আক্রমণ করে টানের দরজার উপরে। কিছু সময় পরে টানের দরজাটি ভেঙে নিচে পড়ে যায়, যা দেখে তারা সবাই খুব ভয় পেয়ে যায়। তারা দেখতে পায় আগুনের মতো অনেকগুলো চোখ জ্বলজ্বল করছে। তারা দৌড়ে টানারের ভিতরে যেতে থাকে। এ সময় দানবগুলো তাদের পিছু নিচ্ছিল। বেদ এ সময় বুদ্ধি করে তেলে লন্ডন ফেলে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু এ আগুনে তাদের রক্ষা হবে না, এটা তাদের বুঝতে বাকি ছিল না। তাদের পালানোর মতো আর কোনো পথ ছিল না।
জয়ী এই সময় উপরের দিকে তাকিয়ে একটি ভেন্টিলেশন দেখে, যা দিয়ে তারা বাইরে বের হয়ে যেতে পারবে। এই সময় জেসন তার স্ত্রী এবং মেয়েকে উপরে ভেন্টিলেশন দিয়ে বের করে দেয় এবং নিজে বের হতে থাকে। ভেন্টিলেশন খুব ছোট হওয়ায় জেসন তার পুরো শরীর বের করতে পারছিল না। জেসন এখন আর কোনো উপায় না পেয়ে তার এক হাত ভেঙে ফেলেন। তিনি খুব দ্রুত নিজেকে সামলে উপরে উঠতে গেলে একটি দানব তার পা ধরে বসে। জেসন বুঝতে পারে এবার তার বেঁচে থাকা অসম্ভব। জেসন এ সময় তার স্ত্রীর দিকে তাকে জয়ীর যেন কোনো কিছু না হয় এই বলার সাথে সাথে দানবগুলো তাকে ভেতরে টেনে নিয়ে যায়। জেসন এ সময় তাদেরকে ভয় পাওয়ার বদলে ওদেরকে চ্যালেঞ্জ দেয় তার সাথে যুদ্ধ করার জন্য। এই সময় আমরা দেখতে পাই বেদ মেয়েকে নিয়ে সেই জায়গা থেকে পালিয়ে অনেক দূরে চলে আসে এবং সে খেয়াল করে আগের হাইওয়ে থেকে বের হওয়ার যে রাস্তাটি ছিল সেই রাস্তার উপরে অনেক উঁচু একটি দেওয়াল তৈরি করা হয়েছে। তার মানে কি এখন কেউ এই শহর থেকে বের হতে পারবে না? এই সময় বেদ পেছনে তাকিয়ে দেখে একটি সামরিক বাহিনীর হেলিকপ্টার উড়ে আসছে। হেলিকপ্টারটি দ্রুত তাদের দিকে চলে আসে এবং স্পটলাইট ফেলে তারা দৌড়ে পালিয়ে যেতে লাগে। এই সময় হেলিকপ্টার থেকে একটি বড় জাল এসে পড়ে। তারা দুইজনই জালে আটকা পড়ে যায়। দুইজনই ফাঁদ থেকে মুক্ত হওয়ার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু জালটি তাদের শক্তভাবে আটকে ফেলেছিল। এই সময় তারা দেখতে পাই আগুনের মতো জল করা কিছু চোখ তাদের দিকে আসছিল। এই সময় আমরা গল্পের ক্লাইম্যাক্সে বুঝতে পারি তারা যাদেরকে দানব ভাবছিল তারা আসলে দানব ছিল না, তারা ছিল সামরিক বাহিনীর সৈনিক। এখন প্রশ্ন হলো কেন সামরিক বাহিনীগুলো এই মানুষগুলোকে প্রাণ নিচ্ছিল? অবশ্যই এই রহস্য আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। বেদ এবং জয়ী এখন সামরিক বাহিনীর কন্ট্রোলে ছিল এবং তাদের মধ্যে একজন সৈনিক ইনজেকশন বের করে তাদের ঘাড়ে পুশ করেন। তাদের রক্ত পরীক্ষা করে দেখা গেল তারাও সেই ভাইরাসে আক্রান্ত। তারা এখন পৃথিবীর জন্য হুমকি। এখন তাদেরকে মেরে ফেলা ছাড়া সৈনিকদের হাতে কোনো উপায় ছিল না। গল্পের এ পর্যায়ে সিন কেটে দেখানো হয় প্রথম সেই শহরের মানুষগুলোকে। আসলে তারা সবাই সেই বিষাক্ত ভাইরাসে আক্রান্ত ছিল। এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তিরা নিজেরাও জানতো না তারা অসুস্থ। সেই সময়ে সরকারের কাছে এই ভাইরাসের কোনো প্রতিষেধক না থাকায় সরকারের এমন ডিসিশন নিতে হয় যে পুরো শহরটাকে ধারা ধ্বংস করে দিবে। এমন সময় আমরা দেখতে পাই বেদ কাঁদতে কাঁদতে বলেন জয়ীকে যেন তারা ছেড়ে দেয়, কিন্তু সৈনিকরা বেদের কোনো কথাই শোনে না। এই সময় বেদ সৈনিকদের ওপর ক্ষিপ্ত হওয়ায় তার শরীরে কালো দাগগুলো ফুটে উঠল, কিন্তু বেদ কিছু করে ওঠার আগে এক সৈনিকের ঘাড় থেকে রক্ত বের হলো। বেদ দেখতে পেলে তার স্বামী জিশান ফিরে এসেছে, অর্থাৎ স্বামী মারা যায়নি, বরং এদের সাথে লড়াই করে এই পর্যন্ত এসেছে। এই সময় আমরা দেখতে পাই জিশনের শক্তি বহুগুণ বেড়ে গিয়েছিল, যা সেই ভয়ঙ্কর ভাইরাসের প্রভাব। জেসন সৈনিকদের ওপর আক্রমণ করে তাদের মারতে শুরু করলে আধুনিক অস্ত্র দিয়ে সৈনিকরা গুলি করে জেসনের মৃত্যু হয়। এই সময় একটি সৈনিক বেদ এবং জয়ী এর দিকে এগিয়ে গেলে তারা দেখতে পায় জয়ী এবং বেদ জাল ছিঁড়ে পালিয়ে গেছে। সৈনিকরা তাদের এই দিকে ওদিকে খুঁজতে থাকে। সৈনিকরা তখনও জানতো না বেদ দানবে পরিণত হয়েছে। বেদ জয়ীকে একটি গাড়ির ভিতর লুকিয়ে সৈনিকদের সাথে লড়াইয়ের জন্য এগিয়ে যায়। বেদ বেশ কয়েকজন সৈনিককে মারার পর নিজে গুলিবিদ্ধ হয়ে গাড়ির ছাদের উপর পড়ে যায়। গাড়ির ভিতর লুকিয়ে থাকা মেয়ে এসব দেখে অনেক রাগান্বিত হয়ে যায়। ক্লাসে এক লাফে একটি সৈনিকদের মেরে ফেলে, যা দেখে বেদ খুব ভয় পেয়ে যায়। বেদ চায় না তাদের মেয়েও তাদের মতো শিকারী হয়ে যাক। আস্তে আস্তে তাদের মেয়েটি নর্মাল হয় এবং আবার আগের রূপে ফিরে আসে। অন্যদিকে জেসনের অবস্থা ছিল খুব গুরুতর। মেয়েকে শেষবারের মতো দেখে সে বিদায় জানায়। সেই মুহূর্তে বেদ দেখে আরো একটি হেলিকপ্টার পৌঁছে তাদের দিকে। বেদ তার মেয়েকে নিয়ে পালিয়ে যান। এ সময় তিনি একটি টানেল দেখতে পায় এবং সেই টানেলে প্রবেশ করে। এই সময় টানেলের ভিতরে তার চোখে একটি আলো পড়ে। সেই আলোতে আরো একটি ছেলেকে দেখতে পায়। সেই ছেলেটি আর কেউ না, বরং গল্পের শুরুতে যে প্রতিবেশী ছেলেটিকে দেখানো হয়েছিল সে। ছেলেটি তাদের একটি গুহার টানেলে নিয়ে যায়। এখানে তারা দেখতে পায় ছেলেটির বাবা মা সহ আরো অনেক শহরের মানুষ এখানে উপস্থিত ছিল। আসলে তারা সবাই সেই ভাইরাসে আক্রান্ত ছিল। বেঁচে থাকার জন্য তারা সবাই এভাবে বাস করতে বাধ্য হচ্ছিল। গল্পের এ পর্যায়ে আমরা জানতে পারি এই ভাইরাসটি বিপজ্জনক ছিল, কিন্তু প্রাণঘাতী ছিল না। অর্থাৎ আক্রান্ত ব্যক্তি যখন ভয় ও রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, তখন এটি শরীরে বেশি চাপ সৃষ্টি করে, যা তারা কন্ট্রোল করতে শিখে গিয়েছিল। তাই তারা সৈনিকগুলোকে দারুণ মনে করত এবং ভয়ে এখানে লুকিয়ে থাকতো। এটা সবাই বুঝতে পারে বাইরে নিষ্ঠুর ব্যবস্থা যারা জীবন বাঁচানোর বদলে জীবন কেড়ে নিতে দ্বিধাবোধ করে না। এভাবে তারা সবাই সেই ছোট টানেলে বাঁচতে শুরু করে। এই গল্পটি আমাদের শেখায় সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাসটি বাইরে না, মানুষের ভেতরে ভয়, রাগ আর অজ্ঞানতাই আসল বিপদ।